সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে। সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানিয়ে দেব নিটল টাটার সংবাদ শিরোনাম। এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ 29 জুন থেকে, অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা। দেশে করোনা সংক্রমণ মৃত্যু বাড়ছেই, খুলনা ও রাজশাহীতে 37 জনের প্রাণহানি। চট্টগ্রামে দুদক কর্মকর্তার বদলি নিয়ে সমালোচনা, দুর্নীতির তদন্ত বাধাগ্রস্তের শঙ্কা। করোনা মহামারীতে পরীক্ষা নিয়ে অনিশ্চয়তার মধ্যেই উচ্চ মাধ্যমিক পরীক্ষার শিক্ষার্থীদের ফর্ম পূরণের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। শুক্রবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী 29 জুন থেকে 11 জুলাইয়ের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ফর্ম পূরণ করতে হবে। ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, এবার নির্বাচনী পরীক্ষা হবে না, এজন্য কোনো ধরনের ফি আদায় করা যাবে না। ফর্ম পূরণের জন্য বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের 2,500 টাকা এবং মানবিক ও ব্যবসায় শাখার শিক্ষার্থীদের 1,940 টাকা ফি দিতে হবে। এর অতিরিক্ত ফি আদায় করলে শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে শিক্ষা বোর্ড। খুলনা বিভাগে 24 ঘন্টায় করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। নতুন করে রোগী শনাক্ত হয়েছে 1,322 জন। ময়মনসিংহেও সংক্রমণের হার বাড়ছে। সিটি কর্পোরেশনের 11 এলাকায় চলছে কঠোর বিধিনিষেধ। চট্টগ্রামে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। গত 24 ঘন্টায় মারা গেছেন 5 জন, রোগী শনাক্ত হয়েছে 274 জন। দিনাজপুর সদর উপজেলায় 11 দিন ধরে চলছে লকডাউন। ফুলবাড়ী উপজেলায় শুরু হয়েছে 10 দিনের কঠোর বিধিনিষেধ। চুয়াডাঙ্গায় গত 24 ঘন্টায় 116 জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন 7 জন। এদিকে গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও 14 জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরায় করোনায় মারা গেছেন আরও 8 জন। জনবান্ধব নয় এবারের প্রস্তাবিত বাজেট, আবার সব ব্যবসায়ীদের জন্যও নয়। একটি নির্দিষ্ট মহলকে খুশি করতেই এই বাজেট প্রণয়ন করা হয়েছে। ভার্চুয়াল আলোচনায় এমন অভিযোগ করেছেন বক্তারা। তারা বলেন, করোনা পরিস্থিতিতেও উপেক্ষিত হয়েছে স্বাস্থ্য খাত। তবে পরিকল্পনামন্ত্রী দাবি করেছেন, দেশের অর্থনৈতিক অবস্থা যে রকম, প্রস্তাবিত এই বাজেট ঠিক পথেই আছে। আমাদের বাজেটের আকার প্রাক্কলন করা হয়েছে। 2021-22 অর্থবছরের জন্য জাতীয় সংসদে 6,03,681 কোটি টাকার বাজেট উপস্থাপন করা হয় গত 3 জুন। মানুষের জীবন জীবিকাকে প্রাধান্য দিয়ে দেশকে এগিয়ে নেয়ার অঙ্গীকার করে বলা হয়, এ বাজেট ব্যবসা বান্ধব। ঘাটতির পরিমাণ দাঁড়াবে 2,14,681 কোটি টাকা। প্রস্তাবিত বাজেট নিয়ে শুক্রবার ভার্চুয়াল আলোচনার আয়োজন করে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS। মূল প্রবন্ধে বলা হয়, বাজেটের তথ্য আর বাস্তবের বেশি মিল নেই। উপেক্ষিত স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক নিরাপত্তা খাত। এবারের বাজেটে গতানুগতিক রক্ষণশীল ব্যবস্থা নিয়েছে। সামাজিক সুরক্ষা, স্বাস্থ্য, শিক্ষার মতো সর্বজন খাতে প্রকৃত বরাদ্দ আগের চেয়ে কমেছে। বক্তারা বলেন, বাজেট প্রণয়ন থেকে বাস্তবায়নে জনপ্রতিনিধিরা ঠিকমতো দায়িত্ব পালন করেন না, ফলে জনগণের স্বার্থ প্রতিফলিত হয় না বাজেটে। উনি বলেছেন ব্যবসা বান্ধব বাজেট, কিন্তু ব্যবসার মধ্যেও সকল ব্যবসায়ীর জন্য বাজেট না, এবং পুরোপুরি এই বাজেটের মধ্যে এই কোভিডের অস্তিত্ব, কোভিডের দ্বিতীয় এবং তৃতীয় ওয়েভের অস্তিত্বটাই আসলে এখানে উপেক্ষা করা হয়েছে। আলোচনায় অংশ নিয়ে সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিক অবস্থার উন্নতি না হলে বাজেটে মুক্তবাজার অর্থনীতির সুবিধা পাবেন না ব্যবসায়ীরা, লাভ নেই জনগণেরও। যদিও পরিকল্পনা মন্ত্রীর দাবি, কাঙ্ক্ষিত পথেই আছে দেশের অর্থনীতি ও বাজেট। বিজনেস ফ্রেন্ডলি বাজেট যেহেতু হয়েছে, দেয়ার আর এরিয়াস যেখানে আরো পলিশ করার প্রয়োজন আছে। যে ধাঁচে আমরা এগোচ্ছি, এগ্রি অর নট, আপনি জঙ্গলে গিয়ে বন্দুক দিয়ে এটাকে হত্যা করবেন কিনা, দ্যাট ইজ ইয়োর দায়িত্ব, চয়েস। বাট এজ ইট ইজ নাও, আমরা যে ধাঁচে এগোচ্ছি, যে মডেলে, উই আর রাইট অন দ্য মিডল অফ দ্য ট্র্যাক, এইটা অনেকে বলেছেন। যারা ওনাদেরকে ক্ষমতায় দিয়ে গেছে, ক্ষমতায় রাখবে। This model is created for the enablers of the government, as simple as that. যতদিন বাংলাদেশের মানুষের কাছে তাদের ভোটের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার, জবাবদিহি সরকার হবে না, ততদিন এই মডেল দিন দিন খারাপের দিকে যেতে থাকবে। সম্পদ পুঞ্জীভূত হবে 1% লোকের কাছে।
তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হচ্ছে, যা দেশের কাজে আসছে না। একইভাবে পাচারকারীদের বিরুদ্ধে নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে ২০ কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প সহ শত কোটি টাকা মূল্যের জাল স্ট্যাম্প তৈরির কাগজ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় চক্রের মূল হোতা রানা সহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ কাজে সরকারি কোনো কর্মকর্তা কর্মচারী জড়িত কিনা তা তদন্ত করছেন গোয়েন্দারা। ২০ কোটি টাকা মূল্যমানের জাল স্ট্যাম্প, শত কোটি টাকার স্ট্যাম্প তৈরির কাগজ, এ সবই উদ্ধার হয়েছে রাজধানীর মাতুয়াইলের একটি কারখানা থেকে। পুলিশ বলছে, আধুনিক প্রিন্টিং মেশিন বসিয়ে ২ বছর ধরে স্ট্যাম্প জালিয়াতি করে আসছিল চক্রটি। মূল হোতা সহ ৪ সদস্যকে গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ৩ কোটি টাকা। পুলিশের দাবি, এই চক্রের সদস্যরা ছড়িয়ে আছে দেশ জুড়ে। বিভিন্ন খামগুলি তাদের কাছে পাওয়া গিয়েছে, যে বরিশাল সদর, চট্টগ্রাম শহর, এভাবে খাম আছে। খামে বিভিন্ন জায়গায় আমি বলেছি যারা ইউজার আছে তারা নিয়ে যায়, তাদের কাছে বিক্রি করে কিন্তু অরিজিনাল টাকায়। শিল্প কারখানা, হাসপাতাল, ব্যাংক, বিমা সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে এসব জাল রেভিনিউ স্ট্যাম্প সরবরাহ করা হতো। এ কারণে কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার। হঠাৎ বড়লোক হওয়ার স্বপ্ন সবসময়, এবং টাকাও পাওয়া গেছে অনেক, এবং এর আগেও তো তারা তো অনেকদিন ধরেই ব্যবসা করছে, প্রাথমিকভাবে জানা যায়। আমাদের প্রাথমিকভাবে যে প্রথম যে ব্যক্তি রানা, সেই মাস্টারমাইন্ড, তার সাথে আরো সহযোগী এবং সরকারি বেসরকারি অন্য কেউ জড়িত আছে কিনা সবই তো আমরা বাইর করবো ইনশাল্লাহ। স্ট্যাম্প ব্যবহারের ক্ষেত্রে সব কর্মকর্তাদের সতর্ক থাকার পরামর্শ পুলিশের। সংস্থাগুলির জন্য গুরুত্বপূর্ণ। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, ১০০টি অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে আয়োজিত রোটারি ক্লাব ডিস্ট্রিক্ট কনফারেন্সে তিনি এই কথা বলেন। দেশের উন্নয়নে সব শ্রেণী পেশার মানুষকে যার যার অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। ভবিষ্যতে করোনার মতো দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি হিসেবে বিশ্বে সামরিক ব্যয় কমিয়ে স্বাস্থ্য খাতে বিনিয়োগ বাড়ানো প্রয়োজন বলেও মনে করেন তিনি। রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির দুর্নীতি সহ আরও কিছু দুর্নীতি বিরোধী অভিযানের মধ্যেই দুদকের এক কর্মকর্তার বদলি নিয়ে সমালোচনা চলছে চট্টগ্রামে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বলছে, এতে চট্টগ্রামের স্বাস্থ্য খাত সহ সরকারি ও বেসরকারি অন্যান্য খাতের চলমান দুর্নীতির তদন্ত বাধাগ্রস্ত হবে। চট্টগ্রামের স্বাস্থ্য খাতে দুর্নীতি, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের টেন্ডার নিয়ন্ত্রণ, বদলি, নিয়োগ বাণিজ্য, ক্লিনিক ব্যবসা, কমিশন ব্যবসা সহ নানা অভিযোগ বিএমএ চট্টগ্রামের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানেও উঠে এসেছে অনিয়ম ও দুর্নীতির তথ্য। এছাড়া রোহিঙ্গা সহ ৫৫,০০০ মানুষকে অবৈধভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে দুর্নীতি সহ আরও কিছু অভিযোগের তদন্তও চলছে। এসব ঘটনা তদন্তের দায়িত্বে ছিলেন দুদকের উপসহকারী পরিচালক শরীফ উদ্দিন, কিন্তু হঠাৎ তার বদলি আলোচনার জন্ম দিয়েছে। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে যে তদন্ত হচ্ছে তার একটি পরিণতি লাভের আগেই এই দুর্নীতি তদন্তের সাথে যিনি যুক্ত তাকে সরিয়ে দেওয়া, এটিকে জনগণ একটি ষড়যন্ত্র হিসেবে দেখছে। সেহেতু সরকার উচ্চ পর্যায় থেকে এই বিষয়টিতে হস্তক্ষেপ করা প্রয়োজন বলে আমি মনে করি। শরীফ উদ্দিনের তদন্তে থাকা মামলার ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখছেন অনেকে। স্বাস্থ্য খাতের ড্রাইভার যখন কোটি টাকার গাড়ি চালায়, এখানে নতুন করে বলার আর কিছু অপেক্ষা রাখে না। সুতরাং এই জায়গায় শরীফ সাহেবকে আবার এনেই স্বাস্থ্য খাতের বিষয়গুলো তদন্ত করা দরকার। তবে দুদক বলছে, শরীফ উদ্দিনের বদলি স্বাভাবিক প্রক্রিয়ার অংশ। এতে চলমান মামলার কার্যক্রম কিছুটা বাধাগ্রস্ত হলেও ছাড় পাবে না দুর্নীতিবাজরা। যিনি নতুন কর্মকর্তা আসবেন, তিনি আবার প্রথম থেকে শুরু করবেন, আবার অনুসন্ধান তদন্ত কিছুটা বিলম্বিত হবে। তারা তো ক্ষমতাশালী প্রভাবশালী হোক না কেন, যদি তার বিরুদ্ধে অনুসন্ধানকালীন সময়ে আপনার দুর্নীতির প্রমাণ পাওয়া যায়, অতি শীঘ্রই সেগুলো আপনার রিপোর্ট যাবে হেড অফিস থেকে, নিঃসন্দেহে সে বিষয়ে আপনার ডাইরেকশন দেওয়া হবে। প্রভাব মুক্ত থেকে চট্টগ্রামে চলমান দুর্নীতির তদন্ত দ্রুত শেষ করার দাবি সচেতন মহলের। দীপ্ত বার্তাকক্ষ।
দীপ্ত সংবাদ দেখছেন। এ পর্যায়ে একটা বিরতি নিচ্ছে। বিরতির পর সবাইকে আবারও স্বাগত দীপ্ত সংবাদে। রাজধানীর বাজারে চালের দাম কিছুটা বেড়েছে, তবে সয়াবিন তেলের দাম আছে গত সপ্তাহের মতোই। চিনির দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে ডিমের দাম। সারা দেশে নদীর পানি বাড়ায় মাছ আসছে কম, তাই দাম বেড়েছে। সামান্য বেড়েছে সবজির দাম। পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে আদা ও রসুনের দাম। মুরগির দাম এ সপ্তাহে কিছুটা কমেছে বলে জানিয়েছেন দোকানিরা। এদিকে বাজারে আম, জাম, কাঁঠাল সহ মৌসুমি ফল পাওয়া যাচ্ছে প্রচুর, দামও হাতের নাগালে। তবে ফলে বিষাক্ত কেমিক্যাল মেশানো হয় কিনা সে বিষয়ে তদারকির দাবি ক্রেতাদের। মাছের দাম গত সপ্তাহে একটু বেশি আছে, কেন পানি চানি আছে আর গাড়ি ভাড়া বেশি লাগে, এই অবস্থা আর কি পরিস্থিতি। যেভাবে পারছে মুনাফা করে নিচ্ছে। দ্রব্যমূল্যের দাম প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে, আর চাউলের দাম তো মানুষের না বিশ্বাস উঠে গেছে। রাজশাহীর গোদাগাড়িতে শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে কাকনহাটের ললিতনগর এলাকায় টহলে গেলে পুলিশের উপর গুলি চালায় দুর্বৃত্তরা। পুলিশ পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত শামীম শিশু ধর্ষণ ও হত্যা মামলার আসামি। গত শনিবার রাতে উপজেলার পাকড়ি ইউনিয়নের ললিতনগরে ৪র্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ভূমধ্যসাগর থেকে ২৬৭ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে তিউনিসিয়ার কোস্টগার্ড। এদের মধ্যে ২৬৪ জন বাংলাদেশি আর ৩ জন মিশরের নাগরিক। স্থানীয় সময় বৃহস্পতিবার ভূমধ্যসাগর দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার পথে তাদের নৌকা ভেঙে ডুবে যায়। এ সময় সাগরে ভাসতে থাকেন তারা। পরে তিউনিসিয়ার কোস্টগার্ড তাদের উদ্ধার করে বেন গার্ডেন উপকূলে নিয়ে আসে। পরে এসব অভিবাসন প্রত্যাশীদের জাতিসংঘের অভিবাসন সংস্থা IOM ও রেড ক্রিসেন্টের হাতে তুলে দেওয়া হয়। বর্তমানে তিউনিসিয়ার দ্বীপ জেরবার একটি হোটেলে তাদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। বিশ্বজুড়ে করোনার ডেল্টা ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভাইরাসের বিরুদ্ধে ফাইজার বায়োএনটেকের টিকা অত্যন্ত কার্যকর বলে দাবি করেছেন ফাইজারের কর্মকর্তারা। এদিকে রক্ত পরীক্ষার মাধ্যমে করোনা টিকার কার্যকারিতা যাচাইয়ে পদ্ধতি উদ্ভাবনের দাবি করেছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। করোনা ভাইরাসের অতি সংক্রামক ডেল্টা ধরন ছড়িয়েছে ৮৫টি দেশে। এ ভাইরাসের দ্রুত ছড়িয়ে পড়া অব্যাহত থাকলে শিগগিরই ডেল্টা ধরন বিশ্বজুড়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বৃহস্পতিবার ইসরায়েলে ফাইজারের এক কর্মকর্তা দাবি করেছেন ফাইজার বায়োএনটেকের টিকা করোনার ডেল্টা ধরন মোকাবিলায় অত্যন্ত কার্যকর। তিনি জানান, যেসব স্থানে ডেল্টা ধরন বিস্তার লাভ করেছে সেখানে ফাইজারের টিকা ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই টিকা ডেল্টা ধরনের বিরুদ্ধে শতকরা প্রায় ৯০% কার্যকর। এদিকে সংক্রমণ বাড়তে থাকায় উন্মুক্ত স্থানে মাস্ক পরার নিয়ম আবারও চালু করেছে ইসরায়েল। এছাড়া রক্ত পরীক্ষার মাধ্যমে করোনা টিকার কার্যকারিতা যাচাইয়ের একটি পদ্ধতি উদ্ভাবনের কথা জানিয়েছেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তবে তাদের এ মডেল অনুমোদনের জন্য আরও কাজ করা দরকার, বিশেষ করে ভাইরাসের অতি সংক্রামক নতুন ধরনের বিষয়ে নিশ্চিত হতে। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। এইচএসসি পরীক্ষার্থীদের ফর্ম পূরণ 29 জুন থেকে, অতিরিক্ত ফি নিলে ব্যবস্থা। দেশে করোনা সংক্রমণ মৃত্যু বাড়ছেই, খুলনা ও রাজশাহীতে 37 জনের প্রাণহানি। চট্টগ্রামে দুদক কর্মকর্তার বদলি নিয়ে সমালোচনা, দুর্নীতির তদন্ত বাধাগ্রস্তের শঙ্কা। আর এই ছিল এখনকার মতো। আমাদের পরের সংবাদ সন্ধ্যা ৬টা ৫০ দেখার আমন্ত্রণ রইল। আর আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকার উপর facebook.com/diptnews ঠিকানায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।